আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ। একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম, বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় সেনাদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। তীব্র শীতে কাঁপছে দেশ, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী, আরো 2 দিন থাকবে তীব্রতা বলছে আবহাওয়া অফিস। সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথ বাহিনীর অভিযান, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাস গ্রেপ্তার। দলীয় প্রভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে গণমাধ্যম, মন্তব্য সংস্কার কমিশন চেয়ারম্যানের। শক্তিশালী সম্পাদকীয় প্রতিষ্ঠান গড়ার তাগিদ। যমুনা রেল সেতুতে দ্রুত বেগে চলল ট্রেন, চূড়ান্ত পরীক্ষা সফল বলছে কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল উদ্বোধন শীঘ্রই। এবং সুনামগঞ্জবাসীর গলার কাটা বাস টার্মিনাল, লাগেনি উন্নয়নের ছোঁয়া, জায়গা সংকুলন না হওয়ায় তীব্র যানজটে ভোগান্তি স্থানীয়দের। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে, এমনটাই বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার দুপুরে রাজবাড়ীর সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করেন তিনি। বলেন, দেশের সুরক্ষায় সেনাবাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে। বাংলাদেশের চৌকস সেনা সদস্যদের বজ্র আঘাতে একে একে ধ্বংস হচ্ছে শত্রুর ঘাঁটি। শত্রুকে পরাস্ত করতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান। 55 পদাতিক, কমান্ডো ও ইঞ্জিনিয়ার্স কোরের সদস্যরা রণকৌশলে এগিয়ে যায় সামনে। এরই মধ্যে আকাশপথে অংশ নেয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারাকমান্ডো। শত্রুমুক্ত করতে এই আক্রমণে ব্যবহার করা হয় নতুন সংযোজিত তুর্কি ড্রোন। এছাড়াও ছিল 3 ধরনের আর্টিলারি গান। এভাবেই পদাতিক ডিভিশনের ঘণ্টাব্যাপী অপারেশনে শত্রুমুক্ত হয় এলাকা। রাজবাড়ীর সাধারচরে সামরিক প্রশিক্ষণ এলাকায় এমন আয়োজনে শেষ হল সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন। অনুশীলন পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। শীতকালীন এই অনুশীলনে অংশ নেয় একটি পূর্ণ পদাতিক ব্রিগেড গ্রুপ। মুক্তিযুদ্ধের সময় এই রাজবাড়ী জেলায় ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ কেন্দ্র, তাই এখানকার সামরিক কেন্দ্র থেকেই এবারের শীতকালীন প্রশিক্ষণে বার্তা দেয়া হলো বাংলাদেশের চৌকস সেনাবাহিনীর যুদ্ধের সক্ষমতার, যার নাম দেয়া হয়েছে বজ্র আঘাত। এবং বার্তা ছিল, সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। মারুফা রহমান, কালুখালী, রাজবাড়ী, সাধারচর, নিউজ 24।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দেশের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন সারা দেশ। তবে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও বেশিরভাগ জেলা কাঁপছে শীতের তীব্রতায়। ভোগান্তি কাটছে না শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের, সেই সাথে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কয়েকদিন পরেই আবারও তীব্র শীতের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর হিম বাতাসে কাঁপছে সারা দেশ। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগের 8 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও একফালি সূর্যের দেখা মিললেও তাপমাত্রার পারদ ছিল কম। স্থবিরতা কাটেনি জনজীবনের। শীতে 3 দিন ধরে কিছু দেই না, বাইরে থেকে পারি না, আসি গাড়ি বাবা। খুব রাস্তাঘাট চালাই খুব অনাহিত আছে বর্তমানে, কোনো রাস্তাঘাটে কোনো চলাফেরা কোনো কায়দা নাই। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন তারা। শীতের দাপটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শীতে হাত পাও জ্বালা হয়ে করে, খুব ঠান্ডা ঠেলে হাত খুব কেমন লাগে। গাড়ি গুড়ি চালান যায় না, বাতাসে কেউ উঠতে চায় না। তারপর কি করব, 3 দিন যাবত কোনো কাম কাজ নাই। কোথাও কোথাও দিনের আলোতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। বাচ্চাদেরকে সেফটি রাখতে হবে, ওদেরকে ঠান্ডা না লাগে, ওভার করে বাসায় পরিবেশ ভালো রাখতে হবে, একটা বাচ্চাকে গরম রাখতে হবে সবসময়। আবহাওয়া বিভাগ বলছে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও চলতি মাসেই আরও কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে। এদিকে ঘন কুয়াশায় 9.5 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকে ছিল 3টি ফেরি। তীব্র যানজটে আটকে ছিল শত শত যানবাহন। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বরিশালে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। হাসপাতালগুলোতে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় এখন দ্বিগুণেরও বেশি। আর এর মধ্যে বেশিরভাগই শিশু এবং বয়স্ক। শিশু ও বয়স্কদের বাড়তি নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাইফুর রহমান মিলনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছোট্ট শিশু উম্মে সাদিয়াকে নিয়ে গভীর রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন মা ইসমা বেগম। তিনি জানান, রাতে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে সাদিয়া। এরপর শুরু হয় বমি। বমি না কমায় রাত 2টায় ছুটে যান হাসপাতালে। 12টা বাজে তখন চিৎকার করে উঠে বমি টমি দিয়ে একদম সব বিছনা টিছনা ভরে গেছে। ভরে যাওয়ার পরে ওরে দেখি যে কমেই না, বমির পর বমি। এরপর রাত্রে যখন এখানে নিয়ে এসে 2টা বাজে। জ্বর হওয়ার পর প্রাথমিক চিকিৎসা সেরে না ওঠায় তানহাকে নিয়ে মা আসমা ছুটে আসেন হাসপাতালে। নানা রকম পরীক্ষায় ধরা পড়ে টাইফয়েড। বেশ কয়েকদিন জ্বর না কমায় চোখে মুখে তার চিন্তার ভাঁজ। এদের মতো একাধিক সমস্যা নিয়ে এসেছেন খাদিজা, সালমা, ইসরাত জাহান, আফিফা আক্তার, মুক্তা সহ অনেকে। ব্লাড টেস্ট কইছে যে আর রক্তে ভাইরাস, পরে বলছে, পরে দেখি কমে না, পরে অ্যান্টিবায়োটিক খেয়েও দিয়েছে, আমি খাওয়াইছি। আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে, এখন আল্লাহর রহমতে একটু সুস্থের দিকে। 2-4 দিন কালকে আবার ইস্যু করাইছে, বড় ডাক্তার ইস্যু করতে দিয়েছে, ইস্যু রিপোর্ট আজকে আসবে। চিকিৎসকরা বলছেন, শীতে শিশুরা ভাইরাস সহ নানা উপসর্গে ভোগে। এ সময় শিশু এবং বয়স্কদের বাড়তি নজরদারিতে রাখার পরামর্শ তাঁদের। বাচ্চাদেরকে সেফটি রাখতে হবে, ওদেরকে ঠান্ডা না লাগে, ওভার করে বাসায় পরিবেশ ভালো রাখতে হবে, একটা বাচ্চাকে গরম রাখতে হবে সবসময়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগী বাড়লেও চিকিৎসা দেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের।
প্রস্তুতি মোটামুটি আমরা রিসেন্টলি ওষুধ এনেছি EDCL ওখান থেকে, আর বাকি খুব শীঘ্র হয়তো আমরা পুরো প্রোগ্রামগুলো শেষ করতে পারবো বলে আশা করি। ডাক্তার মোটামুটি ঠিক আছে, বাট সমস্যা একটা, আমাদের ইন্টার্ন নিয়ে আমাদের খুব কম, মাত্র 50 জন ইন্টার্ন নিয়ে খুব ডিফিকাল্ট হচ্ছে। 1000 শয্যার বিপরীতে গড়ে প্রায় 3000 রোগী ভর্তি থাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। তীব্র শীতে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আপনি কোন হসপিটালের সামনে আছেন এবং সেই হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং এই বিষয়ে চিকিৎসকরা কি জানাচ্ছেন? নাফিসা, আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 180 থেকে 250 জন রোগী হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে। সবচেয়ে বেশি চাপ সৃষ্টি হয়েছে শিশু এবং মেডিসিন ওয়ার্ডে। শিশু ওয়ার্ডে 40 বেডের জায়গায় প্রায় 3 গুণ রোগী ভর্তি থাকছে, ফলে কিন্তু হাসপাতালের বেডে জায়গা না পেয়ে হাসপাতালের মেঝে এবং খোলা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এর ফলে কিন্তু ঠান্ডা লাগার ঝুঁকি আরও বাড়ছে। এর পাশাপাশি মেডিসিন ওয়ার্ডেও তীব্র চাপ সৃষ্টি হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণ রোগী ভর্তি থাকছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে, চিকিৎসক নার্স বাড়ানো হয়েছে, এছাড়া যে চিকিৎসা সরঞ্জাম সেগুলোও প্রস্তুত রয়েছে। আর এর পাশাপাশি কিন্তু বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটেও রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে অনেকে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন যে ঠান্ডার প্রকোপ থেকে রক্ষায় শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকে নিরাপদে রাখতে হবে, যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে, সেজন্য বাইরে বের করলে অবশ্যই গরম কাপড় পরাতে হবে। আর শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোহানোর ব্যাপারেও কিন্তু সতর্ক করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন যে কোনো অবস্থাতে শীতে যারা আক্রান্ত শীতের প্রকোপ থেকে বাঁচতে কোনোভাবে আগুন পোহানো যাবে না, এবং আগুন যদি কেউ পোহায় সেক্ষেত্রেও খুবই হালকা কাপড় পরতে হবে, যেন আগুন লাগলে সাথে সাথে খুলে ফেলা যায়। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শিশু ওয়ার্ডে বিশেষ করে বেড সংখ্যা বাড়ানোরও কিন্তু দাবি জানিয়েছেন রোগী এবং তার স্বজনরা। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। চাঁদপুর থেকে ঠান্ডার আরও খবর জানাচ্ছেন সহকর্মী খোকন কর্মকার, আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মুর্তজা। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে চাঁদপুরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এর মধ্যে বেশিরভাগই শিশু এবং বয়স্ক। আমি আছি চাঁদপুর জেনারেল সদর হাসপাতালে, সেখানে ঘুরে দেখা যায় এখানে আজ ওয়েড বিভাগে ঠান্ডাজনিত রোগ নিয়ে এসেছে প্রায় 75 জন রোগী। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 15 জন, অর্থাৎ বর্তমানে 42টি আসনের বিপরীতে প্রায় 80 জন রোগী কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে আইসিইউতে আছে 9 জন, আর বাকিরা কিন্তু সাধারণ চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরছেন। এবং চিকিৎসক বলেছেন যে আসলে বেশিরভাগই রোগী বিভিন্ন চরাঞ্চল এবং উপজেলা থেকে আসছে, এবং অভিভাবকদের পরামর্শ দিয়েছেন শিশুদের যাতে কোনো অবস্থাতে ঠান্ডা না লাগে, যার ফলে এই ঠান্ডার কারণে কিন্তু নিউমোনিয়া, বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট, জ্বর, এই রোগ নিয়ে তারা ভর্তি হয়ে হাসপাতালে আসছেন। আর যারা বেশি অসুস্থ তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো এই ছিল চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা। আমি ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। খোকন কর্মকার এবং মতিউর মর্তুজা, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচির কামারপাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 5 আগস্টের পর তার বিরুদ্ধে থানায় কোনো মামলা না হওয়ায় তিনি এলাকাতেই অবস্থান করছিলেন।
সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সম্পাদকীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সম্পাদকীয় নীতিমালার কোনো বিকল্প নেই বললেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। গত 15 বছরে ফ্যাসিবাদের লেজুর বৃত্তি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করায় রোষানলের শিকার হয়েছে গণমাধ্যম ও সাংবাদিকরা বললেন কমিশনের চেয়ারম্যান। সকালে চট্টগ্রাম মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ কথা বলেন। আরও জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে গণমাধ্যম কর্মীদের নিয়ে চট্টগ্রামে মতবিনিময় সভা করে গণমাধ্যম সংস্কার কমিশন। এই সময় গণমাধ্যম সংস্কার নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন সাংবাদিকরা। এই যে বাংলাদেশের যে পত্রিকার যে পদ্ধতি, যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় পত্রিকা বলতে কোনো পত্রিকা আছে বলে আমার জানা নেই। সারা বাংলাদেশে এক আইনে বাংলাদেশের পত্রিকা পরিচালিত হয়। এই সময় কমিশন চেয়ারম্যান বলেন, দলীয় প্রভাবের কারণে সাংবাদিকরা বিশ্বযোগ্যতা হারিয়েছে। সাংবাদিকরা দলবাজি ও রাজনীতি করায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যে বৈষম্যগুলো করা হয়েছে রাজনৈতিক কারণে, সেই বৈষম্যের শিকার যারা হয়েছেন, সেই বৈষম্যের শিকার প্রতিষ্ঠানগুলো, ব্যক্তি হিসাবে সাংবাদিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণের প্রশ্ন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে আসলেই অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার একইভাবে মামলা, হয়রানিমূলক মামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, জেল খেটেছেন, দিনের পর দিন কাজ করতে পারেননি, সে সমস্ত ব্যক্তিদের মামলাগুলো প্রত্যাহারের বিষয়টা আসলেই অগ্রাধিকারের ভিত্তিতেই বলা দরকার। তবে সাংবাদিকতার নীতিমালা থাকলেও সম্পাদকীয় নীতিমালা প্রয়োজন বললেন তিনি। বাংলাদেশে 46টা টেলিভিশন চলার মতন বাজার নেই, কিন্তু 46টা টেলিভিশনকে অনুমতি দিয়েছে সরকার। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এবং এই টেলিভিশন কেন্দ্রগুলোর যেহেতু বাজার নেই, সেই কারণে তারা আয়ও করতে পারে না, আবার ওই তখন নিয়োগ দেয় বিনা বেতনে, কার্ডের ব্যবসায় চলে যায়। এইগুলো একটা দুষ্টচক্র তৈরি হয়েছে। এই দুষ্টচক্র ভাঙতে হবে। মিডিয়া কর্মীদের নানা সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশ আকারে লিখিত পাঠানোর অনুরোধ জানান কমিশন। তবে গণমাধ্যমের বড় প্রাপ্তি পাঠক ও দর্শকের বিশ্বাস ও আস্থা। গণমাধ্যম কতটা গণবান্ধব হবে তার উপর নির্ভর করে এর গ্রহণযোগ্যতা বললেন গণমাধ্যম কমিশন। 93 সালে নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। যমুনা নদীর ওপর নির্মাণাধীন যমুনা রেলওয়ে সেতুর ওপর দিয়ে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করেছে। রবিবার সকালে সেতুর উভয় প্রান্ত থেকে একযোগে 2টি ট্রেন যাত্রা শুরু করে। 60 থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে 120 কিলোমিটার গতিতে চলছে ট্রেনটি। একযোগে ট্রেন চলাচল করে উচ্ছ্বসিত প্রকল্প সংশ্লিষ্টরা। আর প্রকল্পে ত্রুটি না পাওয়ায় আন্তর্জাতিক মানের কাজ হয়েছে বলে জানান রেলওয়ে প্রকৌশলী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার সকালে যমুনা রেল সেতুর উপর দিয়ে সফলভাবে একযোগে 2টি ট্রেন যাত্রা শুরু হলো। এর মধ্যে সকাল 9:30টায় টাঙ্গাইল ভুইয়াপুর অংশের পূর্বপাড় থেকে একটি ট্রেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে অপর দিক থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে ফিরে আসে আরেকটি ট্রেন। প্রথমে 40 কিলোমিটার বেগে চলাচল করলেও পরে 60, 90 এবং 120 কিলোমিটার বেগে ট্রেন দুটি চলাচল করে। একযোগে ট্রেন চলাচল করায় উচ্ছ্বসিত এলাকাবাসী ও প্রকল্প সংশ্লিষ্টরা। নতুন সেতুটা উদ্বোধন হবে, তখন আর ওই স্লোটা থাকবে না, তখন দ্রুত আসতে পারবে এবং আবার আমরা টাইম টু টাইম যেতে পারবো। সময় বাঁচবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। সেতুতে ডাবল লাইন করছে, এটা আপনার যাতায়াতের দ্রুত গতিতে চলে যাবে, এই কারণে মানুষের ভোগান্তি আর থাকবে না আর কি। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত না হলে দ্রুত সময়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আমরা খুব খুশি এবং আমরা আশা করি যে এই মাসের শেষের দিকে হয়তো এটা পুরোপুরি চালু হবে আর কি। বাংলাদেশের এত বড় একটা সম্পদ, যেটা আমরা তার অংশীদার হতে পেরে আসলে আমরা অনেক আনন্দিত। সরকারি রেল পরিদর্শন করে উনি পরীক্ষা নিরীক্ষা করবেন। ওনার অনুমতি পেলে আমরা যে কোনো সময় চলাচলের জন্য উদ্বোধন করতে পারবো। এর আগে 26 নভেম্বর যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশের সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই।
নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন রাইল। নিউজ 24 দেশের সংবাদে আরও একবার স্বাগত। শরীয়তপুরে হস্তান্তর জটিলতায় প্রায় 2 বছর ধরে জেলা সদর হাসপাতালের হিমঘরে পড়ে আছে 2 ভারতীয় নাগরিকের মরদেহ। দীর্ঘ সময় ধরে মরদেহ দুটি হিমাগারে থাকায় নতুন মরদেহ রাখতে বিপাকে পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ, আবার প্রতিনিয়ত ফ্রিজ মর্চুয়ারি ভাড়া গুনছে কারাগার কর্তৃপক্ষ। বিষয়টি ভারতীয় হাইকমিশনে জানানো হলেও এখনও কোনো সুরাহা হয়নি। শরীয়তপুর থেকে বিধান মজুমদারের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শীত, গ্রীষ্ম, বর্ষা যায়, বছর ঘোরে, কিন্তু হিমাগারে থাকা 2 ভারতীয় মরদেহের কোনো সুরাহা মেলে না। অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত সত্যেন্দ্র কুমার 2023 সালের 18 জানুয়ারি মারা যান জেলা কারাগারে। একই বছরের 15 এপ্রিল অসুস্থ হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল সিং। এরপর থেকেই তাদের মরদেহ সদর হাসপাতালের হিমাগারে রয়েছে। লাস্টারে আমি বগদা আছি, এই ডোম গর্তন আমার আইতা যাইতে হয়, এটারে 3-4 ভিড় করে দেখতে হয়। কারাগারের নির্দেশে আমরা এই বন্দির উপরে, মরদেহ লাশের উপরে দীর্ঘ 1 বছর যাবত ডিউটি করে যাচ্ছি। আবার 4টি মরদেহ রাখার ফ্রিজের 2টিতে মরদেহগুলো থাকায় জায়গা সংকটে এর সুবিধা নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। ভারতীয় হাইকমিশন থেকে এই লাশগুলোকে ডিসপোজ করার বা ভারতে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমাদের যা মর্গের সংখ্যা সীমিত, সেহেতু এটা গভর্নমেন্ট সরকারিভাবে এটা সমাধান হওয়া উচিত দ্রুত। এতে রাষ্ট্রের প্রতিদিন 2000 টাকা করে খরচ যায়, এতে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি আবার শরীয়তপুর কারাগারের 2 জন বা 1 জন প্রতিনিধি 24 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। জেল কর্তৃপক্ষ আমাদেরকে অবগত করছিল যে এই লাশগুলা অন্য জায়গায় ঢাকা মেডিকেলে বা কোথাও দেওয়া যায় কিনা। সেই ক্ষেত্রে যদি দূতাবাস, ভারতীয় দূতাবাস তারা যদি সেক্ষেত্রে যদি সহযোগিতা করে, হয় তারা লাশ নিয়ে যাবে, অথবা কোনো মেডিকেল কলেজে বা মেডিকেল কলেজে দিয়ে দিবে, অথবা এটা সৎকারের ব্যবস্থা করলে। মরদেহ দুটির জন্য সরকারের হিমাগার ব্যয় এসেছে প্রায় 24 লাখ টাকা, যার মধ্যে কারাগার কর্তৃপক্ষ পরিশোধ করেছে 9,70,000 টাকা। দ্রুত এর সুরাহার দাবি কারাগার কর্তৃপক্ষের। আমাদের কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানিয়েছি, তারা ভারতীয় হাইকমিশনের ওখানেও তারাও জানিয়েছেন, কিন্তু এখনো ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা হয়নি। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই দুটো লাশ হস্তান্তরের বিষয়ে কী করণীয় সেটা আমরা যত দ্রুত সম্ভব আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব ইনশাল্লাহ। অবৈধ প্রবেশের দায়ে গেল 2 বছরে শরীয়তপুরে আটক হয়েছে 22 ভারতীয় নাগরিক। এদের মধ্যে বর্তমানে জেলার কারাগারে বন্দী রয়েছে 4 নারী সহ আরও 20 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নেত্রকোনার হাওড় অঞ্চল সহ বিভিন্ন এলাকায় বোরো আবাদ শুরু করেছেন কৃষক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে তাদের ব্যস্ততা। তবে কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় দুশ্চিন্তায় তারা। লক্ষ্যমাত্রা অর্জন করতে কৃষকদের নতুন জাতের ধান চাষে উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোহানা আহমেদ কাকুনের পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। জমিতে কেউ হাল চাষ করছেন, কেউ বা দিচ্ছেন সেচ। বছরের একমাত্র বোরো ফসল আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন নেত্রকোনার হাওর অঞ্চল সহ বিভিন্ন উপজেলার চাষিরা। আবহাওয়া প্রতিকূলতার কারণে গেল কয়েক বছর ধরে আমন আবাদে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। তবে ক্ষতি পুষিয়ে নিতে নতুনভাবে উদ্ভাবিত বিভিন্ন আগাম জাতের ধান রোপণ করছেন তারা। ধান খুব বুঝা হয়েছে, শাশুর দেওয়া ফেলাইছি, বাচ্চারা শেষ করছি, সব বন্যায় তল করে ফেলাচ্ছে। এখন লাগাইছি দানি গোল, এরপরে এজেট নতুন একটা দানা আছে, এরপরে ফেরাউন 19।
তিন জাত আমি এ করি আর কি। তবে কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন চাষিরা। বন্যা মার দিছে ফসল, এখন আল্লাহ দিলে এই যে ফসল করতে দিই তো আমরা সুষ্ঠু মতো চলতে পারবো আর কি। চলতে খুব কষ্ট হইতেছে, কারণ আলুর দর বাড়তি, সোমিন তেলের দর বাড়তি, ডালের দর বাড়তি, বেগুন সকলের দর বাড়তি, সবাই খালি কিলোগ্রামে চলে যাচ্ছে আর কি। বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে নানা উদ্যোগের কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবছর নেত্রকোনায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,87,260 হেক্টর। শুধুমাত্র হাওড়াঞ্চলেই রয়েছে 42,970 হেক্টর। এরই মধ্যে প্রায় 70 ভাগ ধানের চারা রোপণ শেষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ঢাকা আরিচা মহাসড়কে বসানো ডিভাইডার নিয়ে দিন দিন অস্বস্তি ও ভোগান্তি বাড়ছে। মহাসড়কে চলাচলরত মানুষ প্রতিনিয়তই দুর্ভোগে পড়ছেন। দর্শক, এই নিয়ে আরো খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সেখানকার ভোগান্তির খবর জানাবেন। চলাচলকারীরা কি বলছেন, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা আপনার? নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে এবং রেডিও কলোনি থেকে উলাইল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার মহাসড়কের উপর যে 4 লেন করা হয়েছে, সেই 4 লেনে আমরা যদি দেখাই যে এখানকার যে ডিভাইডারগুলি রয়েছে, সেই ডিভাইডারগুলিতে 4 লাইনের যে ডিভাইডার, সেই ডিভাইডার কিন্তু যেহেতু 8টি ওভারব্রিজ রয়েছে, সেই 8টি ওভারব্রিজ থাকার কারণে মূলত তারা আসলে ডিভাইডার দিয়ে কিন্তু তারা পারাপার হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা যদি দেখাই যে এই 8টি ওভারব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু ডিভাইডার দিয়ে তারা কিন্তু আসলে পার হচ্ছে এবং প্রতি 5 মিনিট পরপর কিন্তু আমরা দেখছি যে যদি দেখায় যে 1 থেকে 150 মানুষ কিন্তু এভাবেই আসলে পার হচ্ছে এবং এই যে ডিভাইডার অর্থাৎ যে বাম পাশের যে লাইন রয়েছে, সেই লাইন তারা কিন্তু আসলে না গিয়েই কিন্তু মেন লাইনে বাস থামাচ্ছে। সেখান থেকেই মানুষ কিন্তু এভাবেই আসলে নারী পুরুষ শিশু কিন্তু এভাবেই তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পার হচ্ছে। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে ঠিক সড়কে দেখেন দুই পাশে এবং এইভাবে যদি ঠিক নারী পুরুষ এভাবে তারা পারাপার হচ্ছে এবং কিভাবে আসলে পার হবে সেইটা কিন্তু আসলে যদি ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করতাম, ইচ্ছা করলেই সড়ক ও জনপথ বিভাগ কিন্তু একটি ডিভাইডার দিতে পারতো, কিন্তু তারপরেও কিন্তু সেটা না করে কিন্তু এভাবেই আসলে ডিভাইডার টপকিয়ে কিন্তু মানুষ পারাপার হচ্ছে। এভাবে আসলে সেফ না। কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি এবং সাধারণ মানুষও বলেছে যদি একটি পয়েন্ট করা যেত তাহলে হয়তো এই ডিভাইডার তারা আবার জীবনের ঝুঁকি নিয়ে লাভ না দিয়ে কিন্তু পয়েন্ট করে দিলে তারা কিন্তু আসলে যেতে পারতো। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করব এখানকার যেসব লোকজন রয়েছে এবং সরাসরি সড়ক থেকে কিন্তু আসলে নামছে, সড়ক নেমেই কিন্তু আসলে তাদের যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজ কিন্তু পার হচ্ছে না, কিন্তু তাদেরকে নামিয়ে দিচ্ছে আর এক প্রান্তে। তারা কিন্তু ওভারব্রিজ না পার হয়ে কিন্তু এভাবে এভাবেই যে ওয়াল টপকি অর্থাৎ তারা কিন্তু পারাপার হচ্ছে। এতে কিন্তু প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এই ছিল আমার কাছে সাভার বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। যানজটের শহরে পরিণত হয়েছে নরসিংদী পৌরসভা। দিন দিন বাড়ছে অবৈধ অটোরিকশা এবং সেই সাথে ইজি বাইকের সংখ্যাও। ফলে প্রতিনিয়তই রাস্তায় ভোগান্তিতে পড়ছে শহরবাসী। এই বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, জনদুর্ভোগে কর্তৃপক্ষ কি বলছেন? তারা এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা বা আপনার চোখে পড়েছে কিনা জানাবেন। ধন্যবাদ নাফিজা। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর শহরের প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়কে। আপনাকে একটু দেখাতে চাই, এই সড়কে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ব্যাটারি চালিত যে সকল রিক্সা, অটো রিক্সা, ইজি বাইক রয়েছে সেগুলো চলাচল করে। ফলে প্রতিনিয়তই ঘটছে যানজট এবং দুর্ঘটনা। এবং আপনাকে জানিয়ে রাখি, এই সড়কটিতে কিন্তু সরকারি যে সকল গুরুত্বপূর্ণ অফিস রয়েছে সেগুলো, পাশাপাশি 20টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে শিক্ষার্থী সহ প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই সড়কটি দিয়ে যাতায়াত করে।
এ সকল অটোরিকশা এবং ইজি বাইকের চালকরা কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে চালায় এবং যে কারণে প্রতিনিয়তই সড়কে যানজট এবং দুর্ঘটনার সৃষ্টি হয়। আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই, একটু যদি বলতেন যে আপনাদের কি কি সমস্যা হয়? এইখানে হচ্ছে আপনার বিশেষ করে এই রাস্তার মধ্যে রয়েছে নরসিংদী জেলার বিখ্যাত কলেজ নরসিংদী সরকারি কলেজ, প্লাস হচ্ছে নরসিংদীর বিখ্যাত একটি স্কুল কাদিমুল্লাহ এনকেএম স্কুল, এবং এই রোডটাতে রয়েছে নরসিংদীর অফিস পাড়া। আর এইখানে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে, যার ফলে যেমনটি শুনছিলেন এই সড়কটি দিয়ে কিন্তু আসলে প্রতিনিয়তই ঘন্টার পর ঘন্টা জ্যাম লাগার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে শহরবাসীকে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে নাফিজার কাছে। নাফিজা। হৃদয়, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনতাকে নিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। রবিবার সকালে কালেক্টরেট মাঠে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। এ সময় আলোচনা সভায় জেলা প্রশাসক জানান, তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা চলবে আগামী 52 দিন পর্যন্ত। আগামী নির্বাচনে আনসার অফ ভিডিপিকে ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন আনসার অফ ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রবিবার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 49তম প্রতিষ্ঠা বার্ষিকী ও 45তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রত্যেকের ডেটাবেস তৈরি করা হচ্ছে। এ সময় তিনি বাহিনীর চলমান সংস্কার ও আধুনিক নীতিমালার আলোকে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ওদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে এই বছর আমাদের 1 লক্ষের উপরে আমরা প্রশিক্ষণ টার্গেট করা হয়েছে, যেটা আমরা ইনশাল্লাহ ঢাকা শহরেও বিভিন্ন শহর কেন্দ্রিক যেগুলো আছে সেখানেও শুরু হবে খুব শীঘ্রই, যাতে সমাজে ভূমিকা রাখা যায়। সেভাবে এই ধরনের শর্ট টার্ম ডেভেলপমেন্ট, পূজা হোক বা ইলেকশন হোক, সব জায়গায় নিউট্রালি রাজনীতি মানে রাজনীতির ইয়ার বাইরে গিয়ে, কোনো রাজনৈতিক ছত্রছায়ার বাইরে গিয়ে কিভাবে রাষ্ট্র এবং মানুষের জন্য ভূমিকা রাখা যায়, সেই প্রশিক্ষণটা আমাদের কারিকুলামে সংযুক্ত করেছে, আগে যেটা আমাদের ছিল না। মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে পৌর, সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা বিএনপি। সকাল 11:30টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সমাবেশ করেন বিএনপি সদস্যরা। সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে আলাদা অভিযানে 40 লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ করেছে বিজিবি। বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের 28 বিজিবির অধীনস্থ চীনাকান্দি, মাটিরাবন ও চারাগাঁও বিওপিতে বিশেষ টহল দল পৃথক অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মাদক সহ বিভিন্ন পণ্য আটক করে। আটককৃত ভারতীয় এসব পণ্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দেশের সংবাদে আরো একবার স্বাগত। ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছে, আর আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। সভায় বিএনপি ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোর শুভ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অর্জিত আজকের এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সফলতা, তার মূল নেতৃত্বে ছিলেন দেশ নায়ক তারেক রহমান। এটি হচ্ছে
বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের জিরানীতে আইরিশ কারখানার শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল থেকে এই বিক্ষোভ শুরু করেন তারা। আর এই সময় শ্রমিকরা আশেপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে শামিল হওয়ার দাবিতে অন্য কারখানার ফটকে গিয়ে বিক্ষোভ করেন। এতে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা জানায়, পূর্ণাঙ্গ বেতন বৃদ্ধির দাবিতে তারা কারখানার গেটে এসে জড়ো হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কিছু সময় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে রাখে। পটুয়াখালী কলাপাড়ায় 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাশেম নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে ওই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে প্রেরণ করেন। স্বজনরা জানায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে শ্রমিকের কাজ করত কাশেম। শনিবার ভোররাতে ওই শিশুকে ঘুমন্ত অবস্থায় তার মায়ের পাশ থেকে নিয়ে যায়। ওই শিশুর মা শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় সে বিষয়টি বুঝতে পারেনি। পরে ওই শিশুকে পার্শ্ববর্তী বিলে নিয়ে ধর্ষণ করে 1 ঘন্টা পর ফের বাড়িতে নিয়ে আসে। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশের বৃহত্তম ভাসমান বাজার পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা বাজার। বাজারটি জেলা শহর থেকে 44 কিলোমিটার দূরে নাজিরপুরের বৈঠকাটা বেলুয়া নদীর মোহনায়। কাকভোর থেকে দুপুর 12টা পর্যন্ত চলে বেচাকেনা। সপ্তাহে শনি ও মঙ্গলবার বসে 200 বছর পুরনো এই ভাসমান বাজার। নদীর বুকে নৌকায় হাট। কাকভোর থেকে নদীর বুকে কৃষিপণ্য বোঝাই সারি সারি ডিঙি নৌকা এসে ভিড় করে। ডিঙি নৌকা থেকে দরদাম করে হরেক রকমের শাকসবজি কিনে ট্রলারে তুলছেন পাইকারি ব্যবসায়ীরা। পিরোজপুর জেলা শহর থেকে 44 কিলোমিটার দূরে নাজিরপুরের বৈঠাকাটা বেলুয়া নদীর মোহনায় 200 বছরের পুরনো এই হাট। নদীর আশেপাশের 20 থেকে 25 গ্রামের কৃষক তাদের উৎপাদিত শাকসবজি, চারা, ধান ও চালের কেনাবেচা করেন এই হাটে। এরকম কোথা থেকে চারা আসে, এরকম কোন কোন জায়গা থেকে আসে এই জায়গায় চারা? সবাই কি একই জায়গা থেকে আসছে নাকি? 200 বছর থেকেই এই বাজার মেলে। শনিবার আর মঙ্গলবার হাট, সকাল হইতে বেলা 10টা পর্যন্ত কেনাবেচা হয়। এখানে সব মালই ওঠে, তরি তরকারি, চারা পাতা সবই ওঠে। এইখান থেকে কিনে আমরা অনেক অনেক দূরে বেশি, ঢাকা, বরিশাল, সিলেট। 1 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাটে শাকসবজি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাবেচা হয়। পাশাপাশি এই হাটে বিক্রি হয় বিভিন্ন ধরনের ফুলের চারা। এছাড়াও হাটের অন্য এক পাশে রয়েছে ধান, চাল, মুড়ি ও নারকেল বিক্রির আলাদা স্থান। ঢাকা, জয়পুর, বড়ইতলা, ভাঙ্গা, ফরিদপুর, মধুখালী বিভিন্ন মোকামে যায়। একসময় ঢাকা বৈঠাকাটা রুটে লঞ্চ চলাচল করায় রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে মালামাল পরিবহন করা হতো। পদ্মা সেতু হওয়ার পর ব্যস্ত এই রুট বন্ধ হয়ে পাইকারদের খরচ বেড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা হানিফ মিয়াকে কুপিয়ে গুরুতর জখমের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুবদলের কর্মীরা। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার বিকালে পাড়াগাঁও এলাকার ফার্নিচার ব্যবসায়ী রাসেল মিয়ার কাছে চাঁদা দাবি করে শাহিন। বিষয়টি নিয়ে যুবদল নেতা হানিফ শাহিনকে জিজ্ঞাসা করলে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন সহ তার লোকজন পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হানিফকে গুরুতর জখম করে। এদিকে শাহিন সহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। এই ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দর্শক, নিউজ 24 দেশের সংবাদ এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।